আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাদলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। চাংখারপুলে গণহত্যা ও শিক্ষার্থী আনাস হত্যায় ৮ জনের বিরুদ্ধে প্রসিকিউশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন। প্রধান অভিযুক্ত সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। আর্থানা শীর্ষ সম্মেলনে যোগ দিতে দোহার পথে প্রধান উপদেষ্টা। কাতারের আমিরের সাথে দ্বিপক্ষীয় বৈঠকে জ্বালানি ও শ্রমবাজার নিয়ে আলোচনার সম্ভাবনা। এবং ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মৃত্যু। ১০০ বছরের মধ্যে প্রথম কোনো পোপকে ভ্যাটিকানের বাইরে সমাহিত করার সিদ্ধান্ত। Inbuilt German technology, Bangladesh's first Thermix rod, Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার জানাবো বিস্তারিত। জুলাই গণ অভ্যুত্থানের সময় ঢাকার চাংখারপুল এলাকায় মানবতা বিরোধী অপরাধের মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর জমা দেয়া এই প্রতিবেদনটি জুলাই অগস্টের ঘটনায় কোনো মামলার প্রথম তদন্ত প্রতিবেদন। এতে অভিযুক্ত হয়েছেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৮ পুলিশ সদস্য। বিস্তারিত জানাচ্ছেন পরাগ আজিম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে জমা দেয়া এই তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আসামিরা ঢাকার চানখারপুল এলাকায় নিরস্ত্র ও শান্তিপূর্ণ আন্দোলনকারীদের উপর প্রাণঘাতী অস্ত্র দিয়ে ১০ম শ্রেণীর ছাত্র আনাস সহ ৬ জনকে গুলি করে হত্যা করে। তদন্তকালে পলাতক আসামি হাবিবুর রহমান সহ অন্য আসামিরা সরাসরি তত্ত্বাবধান ও অংশগ্রহণ, অধীনস্থদের নির্দেশ প্রদান, সহায়তা, হত্যাকাণ্ড সংঘটন, এমন অপরাধ থেকে বিরত না রাখা সহ বেশ কিছু মানবতা বিরোধী অপরাধ করেছেন। আসামিদের মধ্যে গ্রেপ্তার আছেন ৪ পুলিশ সদস্য। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পুনর্গঠিত পর্যায়ের তদন্ত সংস্থা প্রথম মামলা হিসাবে চানখারপুলের এই ৬ জন বিপ্লবীর হত্যাকাণ্ডকে কেন্দ্র করে যে তদন্ত সেটি সম্পন্ন করেছেন। যারা সিনিয়র অফিসার তাদের নির্দেশ এবং যারা সরাসরি গুলি করে হত্যা করেছে তাদের ভিডিও সহ অন্যান্য প্রমাণাদিতে পাওয়া যাওয়ার কারণে এই ৮ জনের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করা হয়েছে। ডিএমপির কমিশনার হাবিবুর রহমান প্রধানমন্ত্রীর মারণাস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের যে হত্যা করার নির্দেশ, সেইটার আলোকে তিনি ওয়্যারলেস মেসেজে সমস্ত পুলিশ বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন সিআর অর্থাৎ চায়না রাইফেলের মাধ্যমে জুলাই বিপ্লবীদের হত্যা করার জন্য। চিফ প্রসিকিউটর জানিয়েছেন, প্রসিকিউশন থেকে ২-১ দিনের মধ্যে ফরমাল চার্জ ট্রাইব্যুনালে উপস্থাপন করা হবে। আমাদের পরবর্তী কয়েকদিন সময় লাগবে, সেই কয়েকদিনের মধ্যে ফরমাল চার্জ দাখিল করে আনুষ্ঠানিকভাবে এইটা তখন আমরা কোর্টে দাখিল করব। আনুষ্ঠানিকভাবে বিচারের যে যাত্রা সেটা শুরু হয়ে যাবে। তাজুল ইসলাম জানিয়েছেন, চানখারপুলের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক আইজিপি সহ আরও কয়েকজনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তবে তাদের বিরুদ্ধে সবগুলো মানবতা বিরোধী অপরাধ মিলিয়ে আলাদা তদন্ত প্রতিবেদন দাখিল হবে। জুলাই আগস্ট গণহত্যার ঘটনায় এই প্রথম পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দেয়া হলো। প্রসিকিউশন বলছে, ফরমাল চার্জ গঠনের পর ট্রাইব্যুনালে আলোচিত এই মামলার বিচার কাজ শুরু হবে। পরাগ আজিম, চ্যানেল আই, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, ঢাকা। আর্থানার শীর্ষ সম্মেলন ২০২৫-এ যোগ দিতে কাতার যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ৪ দিনের সফরে কাতারের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা। দেশটির রাজধানী দোহায় আগামী ২২ ও ২৩ এপ্রিল সম্মেলন অনুষ্ঠিত হবে। কাতার ফাউন্ডেশনের উদ্যোগে এবারে দ্বিতীয়বারের মতো আর্থানা শীর্ষ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
কাতার ও অন্য উষ্ণ দেশগুলো জলবায়ু পরিবর্তন ও শুষ্ক পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে করণীয় নির্ধারণ হবে সম্মেলনে। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ছাড়াও জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ইব্রাহিম থিওয়া, ইরিনার ডেপুটি ডিরেক্টর গৌরী সিং, IUCN এর ডিরেক্টর জেনারেল ডক্টর গ্রিথেল এইগুলার অংশ নেবেন। শ্রমিকের আইনি সুরক্ষা, ন্যূনতম জাতীয় মজুরি নির্ধারণ সহ সুপারিশগুলো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে প্রতিবেদন আকারে জমা দিয়েছে শ্রম সংস্কার কমিশন। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, কাতার সফরে জ্বালানি ও শ্রম বাজার সহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কাতারের আমিরের বৈঠক হবে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। পারস্য উপসাগরের দেশ কাতার। মাথাপিছু জিডিপির ভিত্তিতে কাতারের অর্থনীতি বিশ্বের শীর্ষ দেশগুলোর একটি। বিশ্বের তৃতীয় প্রাকৃতিক গ্যাস সমৃদ্ধ দেশ কাতারে 4 দিনের সফরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। উদ্দেশ্য আর্থানা সামিট 2025-এ যোগ দেয়া হলেও অনেক গুরুত্বপূর্ণ ইস্যুতে কাতারের আমিরের সাথে তার আলোচনা হবে। স্যারের মূল যে প্রোগ্রাম সেটা হচ্ছে আর্থানা সম্মেলন। মূল আয়োজক কাতারের রয়্যাল ফ্যামিলি। LNG ইম্পোর্টের একটা চুক্তি আছে, তো কাতারের সাথে আমাদের একটা লং টার্ম এই এনার্জির আলাপগুলো হবে। তাদের সাথে আমাদের ভিসা সংক্রান্ত কিছু আমরা আলাপ করব। কাতারের যারা লিডিং ইনভেস্টর তারা থাকবেন সেই সম্মেলনে। রোহিঙ্গা ক্রাইসিসের উপরে একটা বড় সম্মেলন আছে, চিফ অ্যাডভাইজার এটা নেতৃত্ব দিবেন। এই রোহিঙ্গা ক্রাইসিসের সাথে অনেকেই তো সম্পৃক্ত, যারা এটা নিয়ে কনসার্ন তাদের অনেকে থাকবেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে শ্রম সংস্কার কমিশন। পরে প্রতিবেদনের বিভিন্ন বিষয়ে কথা বলেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। আলোচনা করে দেখেছেন যে আমাদের দেশে 8 কোটি শ্রমজীবী মানুষ আছে, তাদের মধ্যে 85% মানুষ অর্থাৎ 7 কোটি শ্রমিকেরই কোনো আইনি সুরক্ষা নাই। জাতীয় ন্যূনতম মজুরি নির্ধারণের একটা সুপারিশ ওনারা করেছেন। তথ্য ভাণ্ডার গঠন করার সুপারিশ কথা বলেছেন, যাতে শ্রমিকদের পরিচয়পত্র রাখা হয়, এটার কথা বলেছেন। এই মামলাগুলো আসলে প্রত্যাহার করার জন্য দ্রুত সরকারকে উদ্যোগ নেওয়ার জন্য ওনারা সুপারিশ করেছেন। শ্রমিকদের সংগঠন করার অধিকারটা যাতে আরো সহজ করা যায়, যৌন নিপীড়ন এবং সহিংসতা বিরোধী যাতে নীতিমালাটা প্রণয়ন করা হয়, কর্ম পরিবেশে শ্রেণী ক্ষমতায় তুমি ইত্যাদি সম্বোধন চর্চা বন্ধ করার একটা সুপারিশ করেছেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, শ্রম সংস্কার কমিশনের সুপারিশগুলো নিয়ে দেশের পাশাপাশি আন্তর্জাতিক মহলেরও আগ্রহ রয়েছে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস মারা গেছেন। রবিবার ভ্যাটিকানের সেন্ট পিটার স্কোয়ারে ভক্তদের ইস্টার সানডের শুভেচ্ছা জানানোর পরদিনই কাসা সান্তা মার্তায় নিজ বাসভবনে ভ্যাটিকানের স্থানীয় সময় সকাল 7:35 তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল 88 বছর। ভ্যাটিকানের অন্যতম সেবক কার্ডিনাল ফারেল পোপের মৃত্যু সংবাদ ঘোষণা করেন। তিনি বলেন, তার পুরো জীবন প্রভু এবং গির্জার জন্য নিবেদিত ছিল। পোপ ফ্রান্সিসের মৃত্যুর সংবাদ পেয়ে তাঁকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে সেন্ট পিটার স্কোয়ারে জড়ো হচ্ছেন ভক্তরা। বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষে পোপকে রোমের সেন্ট মেরি মেজরের বাসিলিকায় সমাহিত করা হবে। 100 বছরের বেশি সময় পর প্রথমবারের মতো কোনো পোপকে ভ্যাটিকানের বাইরে সমাহিত করা হচ্ছে। পোপ ফ্রান্সিসের মৃত্যুতে শোক জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ বিশ্ব নেতারা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর অন্যান্য খবরের সাথে জানিয়ে ফিরব। 4 দিনের সফরে ভারতে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সফরের শুল্ক নিয়ে জটিলতা মিটতে পারা নিয়ে চলছে জল্পনা কল্পনা। বিরতির পর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার উদ্যোগে পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। সিডনির লিভারপুল স্কাইভিউ ফাংশন সেন্টারে অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত বাজানো হয়। উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির আহ্বায়ক মোস্তফা আবদুল্লাহ, আব্দুর রাজ্জাক, মোহাম্মদ আলী কাজী, আজাদ আলম, লরেন্স ব্যারেল, শামীম আল মামুন ও শিহাবুদ্দিন আহমেদ। মোহাম্মদ কামরুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানের শেষে ছিল রাফেল ড্র। সঞ্চালনায় ছিলেন দেওয়ান পাভেল, পরিচালনায় ছিলেন মামুন আল হাসান, শাহিন শাহনেওয়াজ, আব্দুল মতিন। সমাপনী বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি আবু তারিক। এবার জানাবো আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ।
4 দিনের সফরে ভারতে গেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার সফরসঙ্গী হয়েছেন স্ত্রী মার্কিন সেকেন্ড লেডি ভারতীয় বংশোদ্ভূত উষা ভ্যান্স, তাদের 3 সন্তান এবং মার্কিন প্রশাসনের সিনিয়র কর্মকর্তারা। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে সফরের প্রথম দিনই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবেন ভ্যান্স। যুক্তরাষ্ট্র ভারত সম্পর্ক শক্তিশালী করা ও দুদেশের মধ্যে বাণিজ্য চুক্তি চূড়ান্তের বিষয়ে তাদের মধ্যে আলোচনা হতে পারে। অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক অগ্রাধিকার নিয়েও আলোচনা করবেন তারা। আলোচনায় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর অংশ নেবেন। ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর এটি জেডি ভ্যান্সের প্রথম ভারত সফর। তার এই সফরে শুল্ক নিয়ে জটিলতা মিটতে পারে কিনা তা নিয়ে চলছে জল্পনা। এবার জানাবো এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। কর ফাঁকির কারণে 2023 সালে আনুমানিক 2,26,236 কোটি টাকা রাজস্ব হারিয়েছে বাংলাদেশ, যার মধ্যে কর্পোরেট কর ফাঁকির পরিমাণই 1,13,118 কোটি টাকা। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির কর্পোরেট আয়কর সংস্কার ও কর ন্যায্যতার দৃষ্টিকোণ শীর্ষক গবেষণা প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়। সিপিডি বলছে, উচ্চ কর হার, দুর্বল নজরদারি, জটিল আইন কানুন ও কর ব্যবস্থায় ব্যাপক দুর্নীতি কর ফাঁকির মূল কারণ। এই চ্যালেঞ্জ মোকাবেলায় প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি কর ব্যবস্থার ডিজিটাল অবকাঠামো উন্নয়ন ও নীতিগত সংস্কারের সুপারিশ করেছে সিপিডি। আবারও সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর খেলার খবরে জানিয়ে ফিরব। বিরতির পর আবারও আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। একটি শোক সংবাদ। বাগেরহাট খামারবাড়ির সাবেক উপসহকারী কৃষি কর্মকর্তা পীযূষ কান্তি পাল আজ পরলোক গমন করেছেন। তার বয়স হয়েছিল 97 বছর। তিনি চ্যানেল আইয়ের সাউন্ড অ্যাসিস্ট্যান্ট উজ্জ্বল কুমার পালের বাবা। এবার জানাবো খেলার খবর। এরই সাথে আয়োজনের শেষ পর্যায়ে আমরা, তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। চাংখারপুলে গণহত্যা ও শিক্ষার্থী আনাস হত্যায় 8 জনের বিরুদ্ধে প্রসিকিউশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন। প্রধান অভিযুক্ত সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। আর্থানার শীর্ষ সম্মেলনে যোগ দিতে দোহার পথে প্রধান উপদেষ্টা। কাতারের আমিরের সাথে দ্বিপক্ষীয় বৈঠকে জ্বালানি ও শ্রমবাজার নিয়ে আলোচনার সম্ভাবনা। এবং ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মৃত্যু। 100 বছরের মধ্যে প্রথম কোন পোপকে ভ্যাটিকানের বাইরে সমাহিত করার সিদ্ধান্ত। চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।